চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি একদম রেডি ফেডি হয়ে। আমরা এখন যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর কোথায় এসেছি সেটা আর নিশ্চয়ই বলতে হবে না, আগের ব্লগেই বুঝে গেছো যে কোথায় এসেছি আমরা। ও পাশ থেকে চালাচ্ছে। আর আমাকে কেমন লাগছে জানিও। আমি একটা হোয়াইট টপ পরেছি, ব্লু স্কার্ট পরেছি আর জাঙ্ক জুয়েলারি পরেছি। পুরো লুকটা পরে দেখাচ্ছি আমি, এখন জায়গা নেই দেখানোর। রুমের অবস্থা দেখাচ্ছি 1 মিনিট। দেখো এরা দুজন অনেক এখনো রেডি হতে পারছে না ঠিকভাবে। আর রুমের অবস্থা দেখো, টেবিলটাতে সংসার পেতেছে পুরো, রান্নাঘর। আর এদিকে জামা, এইদিকে ব্ল্যাঙ্কেট, আর এই কটা হচ্ছে আমার জিনিসপত্র। আর আমি রেডি। আর এই শলটা নেব। যারা যারা বলে না এখানে শীতে প্রচণ্ড ঠান্ডা লাগে, আমি বলবো যে তারা একবারই ভুল কথা বলে। কারণ আমার পার্সোনালি একদমই ঠান্ডা লাগছে না। কালকে রাত্রেবেলা যখন সন্ধ্যাবেলা যখন গঙ্গা আরতি দেখতে গেছিলাম, আমি সোয়েটার পরে গেছিলাম, কিন্তু এত গরম লাগছিল সোয়েটার খুলতে হয়েছিল আমাকে। বাই দ্য ওয়ে, যাই হোক, তো আমি বলবো যে হালকা হালকা সোয়েটার আনবে, বেশি ভারী ভারী সোয়েটার এনে লাভ নেই। আমি সোয়েটার শুধু বয়ে বয়ে এনেছি, কিন্তু পরতে পারছি না। তো চলো এখন যাওয়া যাক। 2000 years later. অনেকক্ষণ ধরে রেডি হবার পর ফাইনালি আমরা বেরোতে পেরেছি। আর হ্যাঁ, ব্লগ একদিন লেটে আপলোড করছি, তার কারণ হচ্ছে আমার জ্বর এসেছে, গলা বসে গেছে, এবং সেই জন্য আমি ভয়েস ওভার দিতে আমার লেট হয়েছে, তাই আমার ব্লগও লেট আপলোড দিচ্ছি আমি। আর এখানে সুন্দর সুন্দর ওয়াল পেন্টিংগুলো দেখো, এখানে একটা ত্রিশূলের ওয়াল পেন্টিং রয়েছে, বেশ সুন্দর। মাসি সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। তবে হ্যাঁ, আমাদের গলিটা খুব সড়গড় হয়ে গেছিলো, কোনো অসুবিধাই হচ্ছিল না, সোজা সোজা গিয়ে সোজা সোজা রাস্তা ছিল। আর এটা হচ্ছে মানমন্দির ঘাট। এখান থেকে আমরা এই নৌকোয় উঠেছিলাম, নৌকো কাম বোট বলতে পারো। এটাতে করেই আমরা সব ঘাটগুলো ঘুরে দেখেছিলাম। আমাদের কিন্তু ঘাটের ওপরে নিয়ে যায়নি, মানে জল থেকেই ঘাট দেখছিলাম আমরা, জাস্ট মানে রাইড করে করেই আমরা ঘাট দেখছিলাম। তো তোমাদেরকে আমি সেগুলোই জাস্ট এখন শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক। তো আমরা নৌকোয় বসে গেছি, দেখতেই পাচ্ছ সবাইকে লাইফ জ্যাকেট বের করে দাদা দিয়ে দিয়েছে। মানে ওই বোট যিনি চালাবেন সেই দাদা সবাইকে বার করে এই লাইফ জ্যাকেটগুলো দিয়ে দিয়েছে। আর মেশো সেটা নিয়ে বুঝতে পারছে না যে কোন দিকটা সোজা আর কোন দিকটা উল্টো। তো এরপর মেশোকে বাবা একটু হেল্প করে দিয়েছিল, তারপর মেশো এটা পড়তে পেরেছিল। তো অনেকক্ষণ ধরে এটা বুঝতে আর পারছে না যে কোন দিকটা সোজা কোন দিকটা উল্টো। অগত্যা মেশোকে বাবা শরণাপন্ন হতে হয়, এবং বাবা মেশোকে হেল্প করে দেওয়ার পর মেশো লাইফ জ্যাকেটটা পরতে সক্ষম হয়। তো আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, তোমরা যদি একটু বার্গেনিং করো তাহলে কিন্তু মানে বোট রাইডের খরচাটা তোমাদের কম হতে পারে। তাও বিশাল কিছু কম হবে না, তাও মোটামুটি কম হতে পারে। আমাদের যেমন 5 জনে 1000 টাকা পড়েছিল, মানে ধরো পার হেড 200 টাকা করে পড়েছিল। তো তোমরা যদি, আমাদেরকে কিন্তু ফার্স্টে বলেছিল পার হেড 400 টাকা করে পড়বে। তো সেটা কিন্তু কম করে আমরা 200 টাকায় আনিয়েছিলাম বার্গেনিং করে। তো তোমরা কিন্তু বার্গেনিং করতে পারো। তো যাই হোক, অনেক স্ট্রাগলের পর মেশো বসে পড়েছে। আর এই দেখো চারিদিকে সিনারিওটা, সবাই বসে পড়েছে এখানে, একটু পরেই বোট ছেড়ে দেবে। তো আস্তে আস্তে বোট ছেড়েও দিয়েছে। আমরা মানমন্দির ঘাট ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো কি কি ঘাট ঘুরে দেখি, তোমাদেরকেও দেখাচ্ছি, সাথে থাকো। বিশ্বের একটি প্রাচীনতম শহর হলো বারাণসী। গৌতম বুদ্ধের সময় এই বারাণসী ছিল কাশী রাজ্যের রাজধানী। হিন্দু কিংবদন্তি অনুযায়ী বারাণসী প্রতিষ্ঠা করেছিল ভগবান শিব। হিন্দু ও জৈন ধর্ম অনুযায়ী পবিত্রতম 7টি শহরের মধ্যে একটি হলো এই বারাণসী। দেখে আশা করি বুঝতেই পারছো এটা গঙ্গা নদীর তীরে। আর গঙ্গা নদীর তীরে অবস্থিত হওয়ার কারণেই হয়তো এতটা বেশি প্রাকৃতিক মনোরম পরিবেশ এখানে রয়েছে, এতটা বেশি শান্তি রয়েছে এখানে। তোমরা এখানে এলে মন থেকে শান্তি অনুভব করবে। আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করবো যে একটা বার এখানে ঘুরে যাও। চলো তোমাদের একটু এই বারাণসীর ইতিহাস বলি। দ্বাদশ শতাব্দীতে মোহাম্মদ ঘুরি এই শহরে প্রচুর মন্দির লুণ্ঠন করেছিল এবং পরে ধ্বংস করেছিল। বর্তমানের যে মন্দিরগুলি রয়েছে তার বেশিরভাগই রূপ পেয়েছে অষ্টাদশ শতাব্দী। বলা হয় এই শহর নাকি ইতিহাসের চেয়েও পুরনো। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে অন্যতম বারাণসী ঘরানার নাম নিশ্চয়ই শুনেছ। সেই বারাণসী ঘরানা শাস্ত্রীয় সঙ্গীতের উৎপত্তি কিন্তু এই শহর থেকেই। এই শহরের মোট 84টি ঘাটের মধ্যে মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাট শ্মশান ঘাট হিসেবে পরিচিত।
বিখ্যাত এই ঘাটগুলির মধ্যে অন্যতম হলো अस्सी ঘাট, তুলসী ঘাট, চেত সিং ঘাট, পঞ্চকোটা ঘাট, লালি ঘাট, মানমন্দির ঘাট, যে মানমন্দির ঘাট থেকে আমাদের এই নৌকো ছেড়েছিল সেই মানমন্দির ঘাট। এছাড়াও রয়েছে মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট। প্রত্যেকটি ঘাটের সাথে জড়িয়ে রয়েছে এর নিজস্ব ইতিহাস। এটা হরিশ্চন্দ্র ঘাট। হ্যাঁ, তুমি দেখো। অনেকে গঙ্গা স্নানের জন্য উঠে সাওয়ারির জন্য ওখানে নেমে গেছিল। বাবু বাবু তাকা একবার একবার একবার। এ বাবুকে ধরবে, টাকা করতে গিয়ে আমার অত ছবি তোলার নেশা নাই বাবা। বাবু নৌকোয় চেপে তো জল দেখতেই ব্যস্ত, আমাদের দিকে তাকানোরই সময় নেই। বাবা ছবি তুলবে না বাবুকে ধরে থাকবে সেটাই বুঝতে পারছে না। মাটি থেকে 9 ডিগ্রি হেলে থাকা এই মন্দিরটি নিয়ে রয়েছে প্রচুর ইতিহাস, যার মধ্যে অন্যতম একটি প্রচলিত ইতিহাস হলো গোয়ালিয়রের রাজমাতা অহল্যাবাইয়ের দাসী রত্নাবাই এই মন্দিরটি তৈরি করেছিল। আজ থেকে প্রায় 500 বছর আগে এই মন্দিরটি তৈরি হয়। ঘাটের একেবারেই কাছে অবস্থিত হওয়ার কারণে বছরের বেশিরভাগ সময়ই মন্দিরটির গর্ভগৃহ কিন্তু জলমগ্ন থাকে। আমাদের ঘাটে ঘোরা হয়ে গেছে, এখন আমরা মানমন্দির ঘাটে আবার ফিরে এসেছি। মাসি, মা, পুচকু এখন বসে আছে আর আমি এখান থেকে একটু পেয়ারা মাখা কিনছি, পেয়ারা মাখা আর একটু কামরাঙা মাখা। তারপর চলে এসেছি এই মিউজিয়ামটাই। চলো এই মিউজিয়ামটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। আর এখানে সিঁড়িগুলো এত উঁচু উঁচু, মাদের উঠতেই প্রবলেম হচ্ছিল। আর এখানে ঢুকেই ফার্স্টেই এই লাইভ শোটা হচ্ছিল, চলো সেটা একটু দেখি। তো দেখলাম না আমরা। जैन ग्रंथों के अनुसार ईसा से 800 साल पूर्व पार्श्वनाथ जी ने जन्म लिया था। बौद्ध बीजगाएं और जातक कथाएं कहती कि आज से 2500 साल पहले इसी पट्टन या ऋषि पट्टन के बिगड़ाव में प्रबुद्ध गौतम बुद्ध ने संसार को अपना पहला धर्म उपदेश दिया। और तभी यहाँ पैदा हुई एक ऐसी भक्ति जिसे मिटाना गिराना नामुमकिन है। संत कबीर की वाणी से फूटने की एक ऐसी भक्ति धारा जिसमें नहाने कभी गुरु नानक देव काशी आए, तो कभी भक्त सूरदास, तो कभी चैतन्य महाप्रभु, कभी संत, कभी एकनाथ, तो कभी मीरा। उसी समय असी गंध के तीर बैठकर गोस्वामी तुलसीदास ने अवधी भाषा में रामचरितमानस रचकर संस्कृत में लिखी रामायण को घर घर पहुंचा दिया। এই মিউজিয়ামটির নাম হলো ভার্চুয়াল এক্সপেরিয়েন্সিয়াল মিউজিয়াম অফ বারাণসী। 2019 সালের 19শে ফেব্রুয়ারি এই মিউজিয়ামটি ভারতের প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। इसमें सोने के जेवर पर अलग अलग रंग चढ़ाकर उसे दोबारा आग में दबाया जाता है ताकि वो रंग मुगल काल में ये कला परवान चढ़े और साथ ही हिंदुस्तानी इस कला के नए रंग बिरंगे शुरू
এগুলো আয়ুর্বেদিক মেডিসিনস। কাঠের পুতুল খেলা দেখেছো কখনো? এটা হচ্ছে পুরো ডিজিটাল কাঠের পুতুলের খেলা, মানে ডিজিটালি হচ্ছে এটা। এটা কিন্তু অ্যাকচুয়ালি কাঠের পুতুল না। আমরা ফোনে যেরকমভাবে কার্টুন দেখি, এখানে ঠিক সেরকমভাবেই ডিসপ্লে হচ্ছে এটা। এই পুরো জায়গাটার আর্কিটেকচারাল স্টাইল কিন্তু মুঘল এবং রাজস্থানী স্টাইলের মিক্সচার। এটি ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানের এন্ট্রি ফি কিন্তু পার পারসন 25 রুপিস। এটি একটি সৌর ঘড়ি, ছায়া অনুযায়ী সময় নির্ধারণ হয়। মিউজিয়াম থেকে বেরোতে এই সুন্দর ওয়াল পেন্টিংটা চোখে পড়লো। সকাল থেকে কিছু খেয়ে বেরোয়নি, একটু পেয়ারা মাখা খেয়েছিলাম, তাই খুব খিদে পেয়ে গেছিলো। আর খেয়েছিলাম কচুরি, আলুর তরকারি, আর খেয়েছিলাম বানারসের বিখ্যাত এই মালাইও। এটা খেতে জাস্ট অমৃত ছিল। এবার ওটা আধ ঘন্টা বাবুর এটা খেতে খুব ভালো লেগেছিল বলে এই দাদা ওকে আরেকটা আলাদা করে কাপে দিয়েছিল, এবং আমরা ওনাকে টাকা নিতে বললেও ভালো উনি লেগেছে? টাকা নেননি এটার জন্য। ভালো লেগেছে? ভালোবেসেই ওকে দিয়েছিল। ভালো খেতে, ভালো। বেনারসের অমৃত মালাইও খেয়ে আমরা এখন চলে এসেছি হোটেলে। বাবু এখানে বসে বসে কার্টুন দেখছে, আর আমি বসে আছি, আর রুমে কেউ নেই। আমি এসে ফ্রেশ হয়ে গেছি, এখন চুপচাপ বসে আছি বাবুকে নিয়ে। আর মা ওরা গেছে খেতে, অন্নপূর্ণা মন্দিরের এখানে প্রসাদ খেতে গেছে। আমি আর গেলাম না, কারণ আমার ওই বাইরে কচুরি খেয়ে তারপর মালাইও খেয়ে আমার পেট ভরে গেছে, তাই জন্য আমি আর গেলাম না। আর আমি প্রচণ্ড টায়ার্ড, আমার পায়ে ভীষণ ব্যথা করছে। আবার এখন আমি একটু রেস্ট নেব, তারপর বিকেলবেলা আবার বেরোবো। আর এটা মুছলাম না, কারণ আমার খুব ভালো লাগছে। বিকেলে যখন বেরোবো তখন একেবারে এরমভাবেই বেরোবো, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে যাবো। শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য সুন্দর করে রেডি তো হয়েছিলাম, কিন্তু ফোন নিয়ে যাওয়াই অ্যালাউ নেই, সেটা পরে জানতে পারি, তাই ফোন হোটেলে রেখেই গেছিলাম। রেডি হয়ে গেছি, চলো বিকেলবেলা বেরোনো যাক। আমরা এখন যাচ্ছি পুজো দিতে, তো চলো যাওয়া যাক। ছিল, তুমি তো যেতে পারতো না। ছোট ছোট ছেলেটা কেউ গেছে কি ওখানে যে তুমি কাঁদছো? ছোট ছোট ছেলেরা যায়নি। আমরা পুজো দিয়ে চলে এসেছি, অসাধারণ অনুভূতি। কিন্তু 1 ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছি। আর মেশো ভুল করে ফোন নিয়ে চলে গেছিলো বলে, আর বাবু কাঁদছিল বলে মেশো বাবুকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিল, আর বাবু প্রচণ্ড কাঁদছিল মাকে দেখতে না পেয়ে, মানে মাসিকে দেখতে না পেয়ে। তো এখন চলে এসেছি, সবাই এখন শুয়ে আছে, রেস্ট করছে একটু। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। কালকে বড় হয়ে যাবে তো তুমি। তুমি তো বড় হয়ে গেলে, এই তো বড় হয়ে গেছো তুমি। মন্দিরে তো ফোন নিয়ে ঢুকতে পারিনি, ফোন রুমে রেখে গেছিলাম। তো মন্দিরে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই লং কানে পড়ে গেছিলাম, কানের প্যাচ খুলে পড়ে গেছে ওখানে। তো এখন এসে চুলটুল বাঁধলাম, একটা অন্য কানের পরলাম, এরপর একটু বেরোচ্ছি, বাজারের দিকে যাব, দেখা যাক কিছু কেনাকাটা করা যায় কিনা। তো চলো যাওয়া যাক, আর কিছু খেতে হবে, খিদে পেয়েছে, তো চলো যাই। এই যে ছোট ছোট দোকানগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের ওই হোটেল থেকে বেরিয়ে যে গলিটা রয়েছে, সেই গলির দুপাশে এরকম প্রচুর প্রচুর দোকান রয়েছে, প্রচুর জিনিস এখানে কিনতে পাওয়া যাচ্ছে। এগুলো কাউকে গিফট করার জন্য, মানে এখান থেকে গিফট করার জন্য, কাশী বিশ্বনাথ লেখা, এগুলো তোমরা নিয়ে যেতে পারো গিফট পারপাসে। আমরা অনেক কটাই কিনেছি, এত বড় বড় না, ছোট ছোট কিনেছি। আর মাসি এখান থেকে শিব ঠাকুর আর নন্দীদেবের একটা মূর্তি কিনছে। তো এরপর চলে এসেছি মেন রোডে, মেন রাস্তায়। এখানেও কিন্তু দুপাশে প্রচুর প্রচুর দোকান রয়েছে, প্রচুর কিছু কেনার রয়েছে। আমরা এসেছি কাশী চাট ভান্ডারের টমাটার চাট খেতে, আর ভিড়টা জাস্ট একবার দেখো তোমরা। এটা হলো কাশী চাট ভান্ডার, আর ভিড় দেখো। তারপর আগের দিনের মধ্যে আবার একটু লস্যি খেয়ে নিলাম, অ্যান্ড তারপর আমরা বাড়ি ফিরলাম। তো আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই রইলো কিছু সুন্দর সুন্দর ফটো যেগুলো আমি তুলেছিলাম ওখানে। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের মতো টাটা।